কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ হলো শনিবার আর এখন ঘড়িতে সেই 10টা 15 মতো বাজছে। সকালের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট, তবে দুপুরের রান্না কিন্তু এখনও হয়নি। কি বলো, সকাল সকাল তো আমার চাপটা থাকে, সেই বর খেয়ে দোকানে যাবে, সেই যে এক তাড়াহুড়ো। তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা তো জানোই। তো তাই জন্য উঠে আগে বরকে একদম রান্না বান্না করে বরকে খাইয়ে দোকানে পাঠালাম। আর এদিকে আমারও সকালের খাওয়া হয়ে গেছে আর দুপুরের রান্নাটা বাকি রয়েছে। তো দুপুরের রান্না কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি, পরে গিয়ে রান্নাটা করবো। আর ভাবছি আজকে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক মাসে আমি কিভাবে একদম 2 ঘন্টার মধ্যে পুরো বেডরুমটাকে একদম ডিপ ক্লিন করে নিই সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মাসে যদি এরকম একবার করে করা যায় না, তাহলে দেখবে পুরো ঘর দৌড় একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, চকচকে থাকবে। তো এদিকে দেখো ফার্স্টে বিছানাটা থেকে শুরু করলাম। বিছানার ওই যে আমার বেডের স্ট্যান্ডগুলো ভালো করে মুছে নিয়েছি, তারপরে এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি। উপরের টিনগুলো তো আর মুছতে পারবো না, ওইটা যখন পুরো একদম বেশি নোংরা হয় তখন গিয়ে একদম পুরো ডিপ ক্লিন করি মেজে বসে ওই কসব্রাইট দিয়ে। কিন্তু এমনিতে যতটুকু নাগাল পাই ততটুকু তো করি। তো কিছুদিন আগে একবার করা হয়েছিল এই সাইডগুলো, তোমরা কন্টিনিউ যারা ব্লগ দেখো তারা তো জানোই। তো সেই জন্য যতটুকু আমি নাগাল পাই না সবসময় কিন্তু আমি পরিষ্কার করে রাখি। আর উপরেরগুলো কী হয় বলো তো, ঘর যে ঝাড় দেই ওই ঝাড়নিটা দিয়ে না আমার টিনগুলো পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। তো ওইটা দিয়ে তো করেই থাকি। তো এদিকে দেখো ওই সাইডে টিনগুলো মুছে নিলাম, তারপর খাটের এই যে স্ট্যান্ডগুলো ওগুলো মুছে নিয়েছি। তারপরে যে খাটের মাথার চূড়াটা ডিজাইনগুলোর মধ্যে না এত পরিমাণে ধুলোবালি জমে থাকে, তো তাই জন্য আমি ওই স্প্রেটা দিয়ে, ঘরে যে একটা স্প্রে বানাই শ্যাম্পু দিয়ে মিশিয়ে, তো ওইটা দিয়ে কিন্তু আমি করছি, ওই যে মুছে নিচ্ছি। না হলে না ওই যে ডিজাইনগুলোর মধ্যে এত পরিমাণে ধুলোবালি থাকে, সেই ধুলোবালিগুলো যেন এমনিতেই উঠতেই চায় না। তো খাটের মাথার চূড়াটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবারে দেখো এখন পাখাটা মুছে নিচ্ছি। পাখাটা যা উপরে, আমার উঠতে গেলে যেন ভয়ই লাগে একা করে থাকলে। তোমাদের দাদাভাই তো বকাচকা করে আমি এভাবে করি বলে। রান্নাঘরেরটা আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু এই ঘরেটা করতে গেলেই ভয় লাগে। শেষে পড়ে না কোমর ভেঙে নিই। আর যা অবস্থা এখন দেখবে, হালকা একটু পড়লেই দেখবে হাত ভেঙে যায়, কোমর ভেঙে যায়, এই চলছে, পা ভেঙে যায়, এটাই চলছে। আর আমার মায়ের এরকম হওয়াতে না শুধু না বৃষ্টি না কোনো কিছু, শুধু পড়ে মার এরকম কোমর আর পায়ের যে জয়েন্ট গেছিলো। তারপর থেকে তো মা অসুস্থই। যদিও পড়াশোনা করা হয়ে গেছে, মা এখন হাঁটাচলা করতে পারে, তারপরও সেই যে শরীর হলো না, সব কিছু এখন আর আগের মতো করতে পারে না। তো তোমাদের তো বলি যে আমার মা যে অসুস্থ, তো তাই জন্য না ভয়ই লাগে উপর উঠে যখন করি। সে যে একটা মনে ভয় লাগলো। আর কি বলো তো, এখন তো আমরা সব কিছু যে খাচ্ছি সব কিছুর মধ্যেই সার দেওয়া হচ্ছে। ডক্টর বলবে রোগ সকলে ফল খাওয়া, ফলের মধ্যেও এখন সার, সব কিছুর মধ্যেই, সবজিপাতি বলো, এদিকে মাছ বলো, চিকেন বলো, সব কিছুর মধ্যেই, ফলের মধ্যেও, সব কিছুর মধ্যেই কিন্তু সারটা দেওয়া হচ্ছে। তাই জন্য কী হয় বলো তো, আমরা যে খাই না ভালো জিনিসটা খেতে গেলে আমাদের শরীরে গিয়ে আর ভালো কাজ করতে পারছে না, কারণ ওই যে সার দেওয়া হয় সবগুলোর মধ্যে। তো আমাদের শরীরে সব কিছু যেন নরম হয়ে যাচ্ছে, একটুখানি পড়লেই দেখবে হাত পা কোমর ভেঙে যায়, এই অবস্থা চলছে। তো কি আর করতে হবে বলো, এগুলো তো জানছি যে সার দেওয়া, তারপরও না খেয়ে তো আর বাঁচতে পারবো না, খেতে তো লাগবেই। সব কিছুর মধ্যেই এখন সারটা দেওয়া হয়, একমাত্র নিজের বাড়িতে যদি কোনো কিছু করা যায় সেটাই গিয়ে। আর আমাদের দেখবে বাজারে গেলে যখন একটা ভালো জিনিস চকচকে একদম সুন্দর ভালো একটা জিনিস, পোক্ত জিনিস দেখবো, সেটাই কিন্তু আমাদের চোখে আগে গিয়ে নজরটা পড়ে, সেটাই দেখবে বেশি দাম হলে বেশি দাম দিয়ে কিন্তু আমরা নিয়ে আসি। আর যেটা একটু মনে করো ছোট নরম টরম একটু হয়ে আছে, দেখতে বেশি সুন্দর না, ওইটা কিন্তু আমরা হাত দিয়েও ধরি না, দেখবে কিন্তু এটাই দেখো গিয়ে সার ছাড়া, এটাই কিন্তু ভালো। তো সুন্দর জিনিসটার দিকে যেন আমাদের নজরটা আগে যায়। তো যাই হোক, সে তো ভুগতেই হবে। তো এদিকে দেখো এবারে সোফার কাপড়গুলো তুলে একটু ঝেড়ে কাপড়গুলো পেতে নিয়েছি, নিয়ে এদিকে কিন্তু সোফার যে কুশনগুলো করে নিলাম। আর এই স্প্রের বোতলটা যেন ঠিকঠাক করতে পারছি না, তো এটার মধ্যে শ্যাম্পুর জলটা দিলাম না, এটা এমনিতে জলটা দিয়ে মুছে নিয়েছি। জলটা কিন্তু দিতাম না, ওই যে স্প্রের মুখটা ঠিকঠাক হচ্ছে না, গাছটার মধ্যে স্প্রে করবো বলে, তাই একটু এটার মধ্যে দিয়ে দেখে নিলাম। তো উপরের গ্লাসটা দেখো ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে নিচটাও ভালো করে মুছে দিচ্ছি। এই টেবিলটা এখানে থাকাতে আমার খুব সুবিধা হয়। কি বলো তো, এই নিচটার মধ্যে না আমি জুতোগুলো কিন্তু রাখতে পারি, খুব সুবিধাও হয়। আর এই জুতোগুলো আর এই মাসটাই, তারপর দেখবে জুতোগুলো তুলে রাখতে লাগবে, কারণ এখন সবসময় পরতেও লাগে না ঘরের মধ্যে, এত পরিমাণে গরমটা দিই। তো এদিকে দেখো কাপড়টা এখন এই যে এখানে পেতে নিচ্ছি, কাপড়টা পেতে তারপর ওই যে আমি একটা বানিয়েছিলাম, ওইটা এখন দিয়ে আমার মানি প্ল্যান্ট গাছটাকে আবার ঠিকঠাক জায়গা মতো রেখে দেবো। এই যে দেখো, এটা কিন্তু আমি ছোটো ছোটো করে কাপড় কেটে নিজে হাতে বানিয়েছিলাম। তখন না বিয়ের পর কত কিছু যে ইচ্ছে হতো বানানোর জন্য, আর এখন যেন এগুলো ইচ্ছে হয় না, বিশেষ করে মাথা যন্ত্রণার বয়েও যেন আরও ইচ্ছে হয় না। তো এদিকে দেখো এটা নিয়ে তারপর এদিকে আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। অনেক দিন হয়ে গেলো জলটা স্প্রে করা হচ্ছে না। ওই যে গোলাপ ফুল একটা আনা হয়েছিল, তো এটা তো জলের মধ্যে রাখলাম, সেই করাতে আর স্প্রের বোতলটার মধ্যে রাখাতে স্প্রেটা আর আমার দেওয়া হচ্ছে না গাছের মধ্যে। তো এদিকে দেখো ফুলটা না পুরো নেতিয়ে গেল, ফুলটা
ফুলটা আরও 2-3 দিন যাবত ভালো থাকতো। কালকে যে শ্যাম্পু স্প্রে করে এই গ্লাসটা মুছেছিলাম, ওই শ্যাম্পুর জলটা গিয়ে ফুলটার মধ্যে পড়লো, তাই জন্য ফুলটা সকালবেলা দেখছি পুরোই একদম নেতিয়ে গেছে। তো তাই জন্য না এটা আমি এখন আর কি করব, তাই ভাবছি ফেলেই দেবো, একদম পুরো ঝরেই যাচ্ছে। শ্যাম্পুর জলটা না পড়লে না একদম খুব ভালো থাকতো, কারণ কেমিক্যাল মেশানো তো, তাই জন্য। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে আমার লাকি ব্যাম্বুর গাছটা ওই সাইড দিয়ে ছিল, যেহেতু গোলাপের ইয়েটা এখানে ছিল, তো লাকি ব্যাম্বুর গাছটা আবার এখানে এনে রেখে পাতাটাও মুছে দিয়েছে। তারপর এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটা মুছে নিচ্ছি। কি জানো তো, মানে সপ্তাহে একদিন, মানে সপ্তাহে তো একটা ক্লিন করি, তবে মাসের ডিপ ক্লিনটা হলে একদম সব কিছু জিনিসপত্র একসাথে মোছামুছিটা করি, আর না হলে প্রত্যেক দিন তো কিছু কিছু করেই রাখি, কারণ একদিন তো সম্ভব না সব কিছু করা সংসারের কাজে খাওয়াতে। তো কিছু কিছু করেই কিন্তু আমি রাখি, আর যখন মাসের ডিপ ক্লিনটা করি তখন এক হলে রান্নাবান্না শেষ করে আসি, না হয়ে গিয়ে পরে গিয়ে রান্নাবান্নাটা করি। তো আজকে তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর দোকানেও চলে গেলো, তাই একটু চিন্তামুক্ত আছে। সেই আবার খেতে খেতে দুপুরের খাওয়া 3:30-4টা। তো তাই জন্য ভাবলাম যে না, আগে ঘরের কাজটা শেষ করে নিই, তারপর রান্নাবান্না করে এসে না হয় স্নানটা করে নিতে পারবো। এদিকে তো আবার স্নান করে পুজোও আছে। তো এদিকে দেখো ওই সাইডে টিনগুলো মুছে, এদিকে আমাদের পেছনের যে দরজাটা, তো এই দরজাটা আমি মুছে দিচ্ছি। এই যে দেখো সাইডগুলো মাসে একদিন করে যদি এভাবে ঘরের ফার্নিচারগুলো সবসময় একটু মুছামাছি করে পরিষ্কার করে রাখা যায় মাসে একদিন করে, তাহলে দেখবে সবসময় জিনিসপত্র একদম চকচক করবে, একদম গ্লো থাকবে। দেখবে আমাদের শরীর যেরকম, জিনিসপত্র এরকম। আমাদের শরীরের যত্ন না করলে শরীর যেরকম দেখবে কীরকম হয়ে যাবে, যত্ন করতেই লাগবে। তো জিনিসপত্রও কিন্তু এরকম, তুমি যদি একটু যত্নপাতি করে রাখো সেটা দেখবে সবসময় কিন্তু গ্লোটা থাকবে। তো এদিকে দেখো এবারে ওই যে এদিকে মিক্সিপটা মুছে, এদিকে খাটের এই সাইডটাও মুছে নিয়েছি। আর এই টেবিলটা আমি তো সেদিন মুছেছিলাম, তাই টেবিলটা আর মুছলাম না, কারণ এটা সেদিন শুধু মুছেছিলাম, গর্জে ডিপ ক্লিন করলাম, তো তাই জন্য আজকে আর মুছলাম না এটা। আর এদিকে দেখো এবারে উপরে একটা টুল নিয়ে উঠে পড়লাম এখানে, এই যে উপরটা একটু ভালো করে মুছে দিচ্ছি। এটা যেন আমি নিচ থেকে না ঠিকঠাকভাবে মানে দেখতে পাই না, আর মুছতেও পারি না, আর এই ফটোটা না ঠিকঠাক বসছে না, তো তাই জন্য আবার ফটোটা একটু ঠিকঠাক করে দিচ্ছি। এদিকে দেখো এই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে এবার এখানে একটা ছোট্টখাট্টো একটা লোকনাথ ঠাকুর আছে মাটির, তো লোকনাথ ঠাকুরটাকে এখানে রেখে দিয়েছি। আমার প্রণাম করতে গেলে, যেন শুতে গেলে প্রণাম করতে গেলে সুবিধা হয়, যদিও ওই পাশে একটা আছে ড্রেসিং টেবিলের উপরে। আর এদিকে দেখো এবারে টিভিটাকে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে কাপড়টাও কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আসলাম এখানটায়, তো এদিকে চার্জ লাইটটার মধ্যে চার্জও দিতে লাগবে, জানো তো বেশ কতদিন হয়ে গেলো চার্জ দেওয়া হচ্ছে না, এখন থেকে আবার সবসময় দিতে লাগবে। কি বলো তো, এখন তো কারেন্ট থাকবে না, সেই গরমকাল আসছে, দেখবে গরমকাল আসলে কতবার যে কারেন্ট আসবে আর যাবে, এটাই হয়। তো শীতকালে তো এই কোনো মানে এটার সমস্যাটা নেই। তো ওইদিকে চার্জ লাইট এখন থেকে চার্জে দিতেই লাগবে, বৃষ্টির ভাব দেখলে আমি একদম চার্জ লাইট, তারপর ঘরের লাইটগুলো একদম পুরো চার্জ করে রাখি। তো এদিকে দেখো এবারে সুকেশটাও ভালো করে একদম এই যে সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি। সেদিন যদিও এটা মোছা হয়েছিল, তারপরও আজকে ডিপ ক্লিন করলাম বলে ইয়ে করে নিয়েছি, এটা তো আর ঢাকা দেওয়া নেই তাই। আর সেদিন শ্যাম্পু স্প্রেটা করে তো গ্লাসগুলো মুছেছিলাম, তাই আজকে আর শ্যাম্পু স্প্রেটা করিনি, এমনিতেই কিন্তু মুছে নিচ্ছি। তো এদিকে গডরেজটাও মোছা হয়ে গেছে। এবার আমার ওই যে ছোটো মোড়াটা, এই মোড়াটাও মুছে নিচ্ছি। এটা আগে প্লাস্টিক টেবিলের নিচে রাখতাম, তো এখন আর রাখি না, যেহেতু আগে প্লাস্টিক টেবিলটা এখানে ছিল, তো এখন নিয়ে এটাকে খাটের নিচে রাখি। আর ফুলটা না ফেলতেও যেন আমার কষ্ট লাগছে, জানো তো। আমি ভেবেছিলাম আরও 2-3 দিন ঘরের মধ্যে রাখবো, কিন্তু কি আর করা যাবে, ওই যে শ্যাম্পুর জল পরে এইরকমটা হয়েছে। না হলে কালকেও দেখলাম ভিডিওতে আমার পুরো একদম ঠিকঠাক হয়েছে। অনেক সময় না ঘরের কোনো জিনিসের প্রতি যদি খেয়াল না থাকে, যখন ওই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, ভিডিও এডিটিং করতে বসি, তখন যেন আমার ঘরের কত কিছু জিনিসের প্রতি যেন নজরটা আসে, এরকমটা হয়। তো এদিকে দেখো এবারে লাকি ব্যাম্বু গাছের পাতাগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি, তাহলে পাতাগুলো না একদম পুরো তেল তেল চকচকে যেন করে। তো পাতাগুলো একটু শুকনো কাপড়টা দিয়ে কিন্তু মুছে দিচ্ছি। তারপর টপটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে গাছগুলোকে জায়গা মতো রেখে দেবো। এই সাইডের দরজা তো মোছা হয়ে গেছে, তারপর এদিকে দেখো এখন এই মানে সামনের দরজাটাকে মুছে নিচ্ছি। এই যে দেখো এই পর্দাটা দেওয়াতে একদিকে খুব ভালো হয়েছে। এই পর্দাটা না যতই বাইরে আসি ঘরে যাই কিন্তু নড়চড়ার হবে না, একদম স্টিল এক জায়গায় থাকবে তো থাকবেই। আর আগের পর্দাটা একটু ডিজাইন করা একটু অন্যরকম ছিল, কিন্তু এটা কি হয় বলো তো, মানে ঘরে আসলে গেলেই একটু হাওয়া দিলে দেখো পর্দাটা একদম নড়ে যায়। ওইটা তোমাদের দাদাভাই তো একদমই সহ্য করতে পারে না, একদম পর্দা ঘরের মধ্যে স্টিলভাবে থাকতে লাগবে, নড়তে চড়তে পারবে না। তো যাই হোক এদিকে দেখো দরজার সামনের জায়গাটা তো মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো বাইরের সাইডটা দিয়ে কিন্তু মুছে দিচ্ছি। এই তো দেখবে কি পরিমাণে হাওয়াটা যে দেবে, ফাল্গুন মাস চৈত্র মাস, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে তো বৃষ্টি তুফান শুরু হয়ে যায়, ফাল্গুন মাসে দিয়ে দিই, তারপর দেখবে কি পরিমাণে যে ধুলোবালি মানে ইয়ে হবে। তারপর তো ঘর দুয়ার একদম সবসময় পরিষ্কার করে রাখতে লাগবে, মানে এত পরিমাণে ধুলোবালি হয়। দরজাটা লাগিয়ে রাখলেও দেখবে দরজার নিচ দিয়ে হলো এত পরিমাণে ধুলোবালিটা আসে। তারপর ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে আমি এদিকে কিন্তু বাইরেও একদম পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আজকে স্রাব দিয়ে ঘরটা মুছছি, যেহেতু ডিপ ক্লিন করলাম। আর স্রাব দিয়ে মুছলে না ঘরের ময়লাটা কিন্তু অনেকটা কাটে, খুব ভালো হয় স্রাব দিয়ে মুছলে, খুবই পরিষ্কার হয়। ফেনাইল দিয়েও মুছি, আর এদিকে আমার ঘরে ফেনাইলটাও শেষ। ফেনাইল দিয়ে মুছলে তো মানে পোকামাকড় থেকে মানে ইয়ে হয়, ভালো হয় খুব, মানে ফেনাইলটা দিয়ে মুছলে মানে পোকামাকড়ের জন্য। কিন্তু স্রাব দিয়ে মুছে দেখবে তোমরা
কতটা ঘরটা ক্লিন হয়। ময়লার এত পরিমাণে ময়লা উঠে, মানে বালতির জলের মধ্যে তো আমরা ইয়ে করি না লাঠিটা, তখনই বুঝবো বালতির জলটা কীরকম হয়। আর ঘরটাও যেন একদম পুরো চকচকে হয়ে যায়। তারপর এদিকে দেখো খাটের তলাটা মুছে নিচ্ছি। আমি যখনই ঘর মুছি না, আমার খাটের তলা বলো, সুকেজের তলা বলো, ড্রেসিং টেবিল, সোফার তলা, আমার সব কিছু মোছামাছি করতে লাগে। উপর দিয়ে একটু মুছে নিলাম, এই মোছা যেন আমার ভালো লাগে না, পুরো ঘর আমার একদম মুছে ক্লিন করতে হবে, এটা যেন আমার লাগে। তো এদিকে দেখো এবারে এই যে খাটের নিচটাকে মুছে তারপর এখন ওই যে সোফার সাইডটা এই জায়গাটা মুছে নেবো। ড্রেসিং টেবিলের নিচটাও আমার মুছা হয়ে গেছে। আর এখন তো গরমকাল আসছে, প্রত্যেক দিনই মুছতে লাগবে, কোনো দিন তো দুবার করেও মুছতে হয়। কারণ ওই যে শুতে গেলে নিচের মধ্যে শুয়ে থাকি, বিছানায় শোয়া যায় না, একদম এত পরিমাণে গরমটা লাগে। আর আমাদের বাড়িতে যেন গরমটা লাগেও বেশি। যাই হোক বন্ধুরা, আমার দেখো 2 ঘন্টা কিন্তু পুরোপুরি লাগেনি, আমার ঘর দোর ক্লিন করা হয়ে গেছে। এবারে ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। টিনের ছেপড়া ঘরটাকেও আমি কিভাবে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। কথায় তো বলে, নিজের ঘর ভাঙাচোরা হোক বা মাটির হোক, নিজের ঘরটাকে যদি মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেটাই যেন স্বর্গপুরী হয়ে ওঠে। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়ের কাছেই দেখবে যার যার সংসারটা, যার যার ঘরটা যেন নিজের, মানে কি বলবো, নিজের একটা স্বর্গ। আমি সেটাই মনে করি। তো এই যে দেখো ড্রেসিং টেবিলটাও এইভাবে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো বিছানার চূড়াটা কতটা পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা। জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো। দেখো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। আর ঘর দূর ক্লিন করলে এমনিতে দেখো আলাদা একটা যেন দূর থেকে বোঝা যায়, একদম পুরো যেন চকচক করতে থাকে। এই যে দেখো সুকেজের সাইডটা আমার এইরকম না, একটু গুছানো পরিপাটি থাকলে দেখতে ভালো লাগে। কোথাও গেলাম এরকম যদি একটু পরিপাটি দেখি না, আমার যেন ভালো লাগে। আর একটু অগুছানো দেখলেই মনে হয় যেন আমি গুছিয়ে ফেলি, এরকম আমার সবসময় মনে হয়। তা সবাই তো আর মানে সমান করবে না বলো, আমার এরকমটা মনে হয়। তো দেখো তোমাদেরকে পুরো ঘরের লুকটা দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সুকেজের উপরটা এইভাবে রাখলাম। আর তোমরা যারাই আমাকে কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ সবার নাম আমি তো নিতে পারছি না, এখন এডিটিং করতে বসলাম, মনে আননি। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বলার থাকলে তোমরা আমাকে কিন্তু কমেন্টে বলতে পারো। আরেকজন আমাকে দিদিভাই না বোন হবে তো জানি না, কিন্তু বলেছিলে যে হোম ট্যুর দেওয়ার জন্য। তো অবশ্যই একদিন হোম ট্যুরটা শেয়ার করবো তোমাদের সাথে। এটার রিকোয়েস্টটা অনেকেই করলো, কিন্তু আমি এখন পর্যন্ত না দিতে পারলাম না। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, কারণ যাব এক জায়গায় ঘুরতে বলতে কি, তো সেই একটা কাজও আছে, সেই কাজের উদ্দেশ্যে যাব। এখন বলছি না, আরও একটা সপ্তাহের মতো আছে, শেষে তোমরা ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে কোথায় কি যাব কি। তো এদিকে দেখো পুরো ঘরের লুকটা দেখিয়ে দিলাম। তো চলো, ঘরদোর তো গোছানো হয়ে গেছে। আজকে একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। বললাম না তোমাদের দুপুরে রান্নাবান্না হয়নি। তো এদিকে দেখো আজকে তোমাদের সাথে ডিম ভাপা রেসিপি শেয়ার করবো। ভাপা তো অনেক রকমভাবেই করা যায়। তো দেখো বাটিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পরিমাণ মতো 3টা এখন ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমটা যার আন্দাজ মতো, মানে এটা হলো গিয়ে মানুষ বুঝে। তো আমরা যেহেতু 2 জন মানুষ, তাই আমি এখানে 3টা ডিমই নিয়েছি, এগুলো দিয়ে বেশ হবে। তো বাটিটার মধ্যে তেলটা মেখে রাখলাম কেন বলো তো, যাতে আমার ডিমটা তুলতে গেলে সুবিধা হয়। তারপর ডিমটাকে ভালো করে কাঁটা চামচটা দিয়ে দেখো করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে নুন হলুদও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। চাইলে এটার মধ্যে পেঁয়াজ কুচিও দেওয়া যায়, আমি পেঁয়াজ কুচিটা দিলাম না, ধনেপাতাটা দিয়ে। তারপরে এই যে দেখো গ্যাসের মধ্যে একটা তাওয়ার মধ্যে জলটা দিয়ে এরকম একটা দিয়ে দিলাম, স্ট্যান্ড দিয়ে দিলাম, এটার উপরে বাটিটা দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো একটা ঢাকা। এই যে দেখো ঢাকাটা দিলাম, দিয়ে এবারে দেখো আমার ডিমটা কিন্তু হয়েও গেছে ভাপ। এই যে এবার চামচটা দিয়ে সাইডগুলো একটু করে নিচ্ছি, নিয়ে এই যে দেখো এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই যে দেখো এবারে ছুরি দিয়ে ভালো করে একটু সাইজ করে কেটে নিচ্ছি। বরপিরা মানে আকারেও কাটা যায় বা সোজাভাবেও কাটা যায়, শেপটা যার মতো করে। আর ডিমটা দেখলাম একটুখানি আবার নিচ দিয়ে লেগেও গেল। তো এই যে দেখো ডিমটা আমি করে নিয়েছি। এবারে চলো এর সাথে কী লাগবে রেসিপিটা বানাতে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়েছি টমেটো কুচি, নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, তারপর নিয়েছি একটুখানি আদা, নিয়েছি রসুন, আর নিয়েছি ধনেপাতা কুচি। নিয়ে এই যে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে 2টা শুকনো লঙ্কা চেরা দিয়ে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এখন আদা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা মিক্সচার মেশিনে পেস্টও করে দিতে পারো, আমি এমনিতে দিয়ে দিলাম আদা কুচি, আর দিলাম থেতো করা রসুন। তো রসুনটা দিয়ে ভালো করে এভাবে একদম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে দেখো নাড়াচাড়াটা দিয়ে এবারে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি মটরশুঁটিগুলো। এর মধ্যে চাইলে তোমরা আবার গাজরও দিতে পারো, মানে অনেকভাবে করা যায়। তো আমি দেখো মটরশুঁটি দিয়ে দিলাম। এটা ডিম ভাপাই বলবো না কি বলবো, ডিমের একটা ইউনিক রেসিপি বলতে পারো। আমিও ফার্স্ট টাইম আজকে ট্রাইটা করছি, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে দেখো এদিকে কিন্তু আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এর মধ্যে একসাথে কিন্তু মশলাটাও দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো সব কিছু দিয়ে ভালো করে একদম কিন্তু আমি এগুলোকে কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে। একটুখানি ঢাকাও দিয়ে দেবো, আর আমি আলাদা করে জলটা দেবো না, টমেটো দিলাম তো এমনিতে দেখবে জলটা উঠবে। তো ভালো করে মশলাটাকে না আমি কষিয়ে নেব।
তো দেখো সব কিছু কিন্তু মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এবারে কিন্তু একটা ঢাকা দিয়ে দেবো, কারণ মশলাটা ভালো করে কষাতে লাগবে কিন্তু। আর দেখবে যে কোনো রান্নাবান্না হলে না মশলা কষানো না হলে যেন ভালোও লাগে না। তো দিয়ে দিলাম একটা ঢাকা, তারপর কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে এই যে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে যে ডিমটা ভাপা করেছিলাম ডিমটাও দেখো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে আবার ডিমটা আলাদা করে ফ্রাইও করে দিতে পারো, তো আমি ফ্রাই করে দিলাম না, এইভাবেই দিলাম। তো এদিকে দেখো ডিমটাও মশলার সাথে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে তার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো ঝোলটা কিন্তু বেশি রাখবো না, আবার বেশি শুকনো শুকনোও করবো না। তো এদিকে দেখো পরিমাণ মতো এখন আমি জলটার মধ্যে এই যে দেখো দিয়ে দিলাম জলটা। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর মানে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জেকের কস্তুরি মেথিটা। কস্তুরি মেথি দিলে যেন আলাদা একটা ফ্লেভার আসে। তো এই যে দেখো কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা দিয়ে তারপরে এই যে দেখো এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে শীতকালের মেন যে জিনিস ধনেপাতা কুচি, এটা তো লাগবেই। ধনেপাতা কুচিটা দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো মিট মশলা, মাংসের মধ্যে যে মশলাটা দিই, উফ দারুণ যেন লাগে। চাইলে গরম মশলাও দিতে পারো তোমরা। তো আমি এদিকে মিট মশলাটা দিয়ে এই যে দেখো এবারে টকবক করে ফুটছে, আমি কিন্তু এখন নামিয়েও নেবো। এটা রুটির সাথেও খেতে পারো, আবার ভাতের সাথেও কিন্তু খেতে পারো। তো ফাইনালি আমার কিন্তু ডিমের ইউনিক একটা রেসিপি রান্না করা কমপ্লিট। এবারে চলো এখন আমি নামিয়ে নিই। লুকটা কীরকম হয়েছে কমেন্টে কিন্তু বলবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই টেস্ট হয়। যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই বলছি, খুবই টেস্ট হয়েছিল। কারণ ডিমের সবসময় ভাজা, বড়া, তারপর ডিমের ঝোল, ডিম কারি এগুলো খেতে খেতে যেন একটা বোরিং লাগে। খুবই টেস্ট হয়েছে। এদিকে স্নান করে এসে এই যে দেখো এখন কিন্তু আমি পুজোও দিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।